তাহলে আজকে আমরা শুরু করব পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা ও চাপ না, এই অধ্যায়ের আমরা একটা সুন্দর জিনিস শিখবো। সেটা আজকে শিখবো প্যাসকেলের সূত্র। ঠিক আছে, আজকে আমরা এই প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। প্যাসকেল বিজ্ঞানে একটা ফর্মুলা দিয়েছে। ফর্মুলাটা খুব ইজি, অত কঠিন না, জিনিসটা বুঝলে মানে দেখলে বুঝতে পারবেন। প্যাসকেলের সূত্র, এটা প্যাসকেলের সূত্র, ল প্যাসকেল। প্যাসকেল বলছে কোন একটা আবদ্ধ তরল, ধরেন একটা সিস্টেম আছে, আপনি এরকম একটা একটা আবদ্ধ তরল, এরকম একটা আবদ্ধ তরলে আপনি বাইরে থেকে ধরেন এখানে যে পানি দিয়ে আপনি ভর্তি করে রাখছেন। ঠিক আছে, এটা পানি দিয়ে আপনি ভর্তি করে রাখছেন কোন একটা আবদ্ধ তরলে। তো এই আবদ্ধ তরলের কোন একটা অংশে যদি আপনি একটা চাপ প্রয়োগ করেন, তাহলে এখানে একটা এরিয়া আছে, তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ। কোন এক অংশে যদি একটা আপনি চাপ অ্যাপ্লাই করেন, সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়, মানে প্রত্যেক দিকে এই চাপটা এইখানে যে পরিমাণ প্রেসার দিবে, এই অংশেও সেম পরিমাণ প্রেসার দিবে, এই অংশেও সেম পরিমাণ প্রেসার দিবে। এটা প্যাসকেলের ফর্মুলা। প্যাসকেল বলছে কোন একটা আবদ্ধ তরলে যদি কোনো একটা অংশে আমরা চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপটা ওই জিনিসটার সব দিকে সঞ্চালিত হবে। ঠিক আছে, চাপের এই সঞ্চালনে একটা প্যাসকেল ফর্মুলা দিছে। ঠিক আছে, এই প্যাসকেল এই সঞ্চালন সম্বন্ধে একটা ফর্মুলা দিছে আমাদের। এই ফর্মুলাটা আমি লিখতেছি। বলছে, একটু ভালো করে বুঝবেন, পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর কোনো অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ, হ্যাঁ, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে জিনিসটা একদম একটু বলে, সেই চাপ কিছু মাত্র না কমে, কিছু মাত্র না কমে, সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের, তরল বা বায়বীয় পদার্থের সব দিক দিয়ে সমানভাবে সঞ্চালিত হয়। পদার্থের সব দিক দিয়ে সমানভাবে সঞ্চালিত হয়, সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে, সংলগ্ন
পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া লম্বভাবে ক্রিয়া করে। এটা হচ্ছে প্যাসকেলের হচ্ছে সূত্র। প্যাসকেল বলছে কোন একটা পাত্রে, ঠিক আছে, কোন একটা পাত্রে আবদ্ধ তরল, মানে পাত্রটা হবে আবদ্ধ, হ্যাঁ, এরকম একটা তরল বা বায়বীয় পদার্থের কোন একটা অংশের উপর আমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি, ঠিক আছে, আমি এটা দেখাবো, সেই চাপটা কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিক দিয়ে সমানভাবে সঞ্চালিত হয়, মানে প্রত্যেক দিকে একই পরিমাণ হচ্ছে প্রেসার হচ্ছে সঞ্চালিত হবে এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে, হ্যাঁ, লম্বভাবে ক্রিয়া করবে, মানে জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমি এটা হচ্ছে দেখাই। কারণ এটা একটা পাত্র, এই পাত্রের হচ্ছে তিনটা মুখ আছে, কিন্তু এই মুখগুলো হচ্ছে আবার ক্লোজ, মানে হচ্ছে না, মানে মুখগুলো হচ্ছে ওপেন না, এটা এটা ক্লোজ করা আছে, এটাও ক্লোজ করা আছে, তিনটাই ক্লোজ। আপনি কি করছেন, এই অংশ দিয়ে হচ্ছে এফ বল প্রয়োগ করতেছেন, এই অংশটার ক্ষেত্রফল এ, এই অংশটার ক্ষেত্রফল এ, এই অংশটার ক্ষেত্রফল এ, প্রত্যেক অংশের ক্ষেত্রফলটা এ, এখানে আপনি এফ বল প্রয়োগ করছেন, তাহলে এই যে এই প্রথমে যেখানে বল প্রয়োগ করছে সেখানে চাপ কত হবে, পি ইকুয়াল টু কত হবে, এফ বাই এ পরিমাণ চাপ হবে। যদি এই অংশের চাপটাই এটা 1 নাম্বার বলছি, এটা 2 নাম্বার বলছি, এটা 3 নাম্বার বলছি, তাহলে এই প্যাসকেলের ফর্মুলা অনুযায়ী আবদ্ধ পাত্রের কোনো অংশে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপটা কিছু মাত্র কমবে না, মানে বিন্দু মাত্র না কমে তরল বা বায়ু পথে সব জায়গা দিয়ে সমানভাবে সঞ্চালিত হবে, হ্যাঁ, এবং এটা লম্ব বরাবর হচ্ছে ক্রিয়া করবে, এই কথাটাই বলা হচ্ছে, মানে জিনিসটা সিম্পল। একটা আবদ্ধ তরল বা বায়ু পাত্রে কোনো অংশে যদি আমি একটা চাপ প্রয়োগ করি, সেই চাপ কিছু মাত্র না কমে পথের সব দিকে সঞ্চালিত হয় এবং হচ্ছে হচ্ছে ওই পাত্রের গায়ে লম্ব বরাবর ক্রিয়া করে, শেষ, এভাবে লিখতে পারলে হচ্ছে। তাহলে এখন বলেন, এই যে 3 নাম্বার অংশে দিয়ে একটা হচ্ছে আপনি তো ওই অংশে বল প্রয়োগ করছেন, এই অংশে মানে হচ্ছে পানি দিয়ে আছে, পানি দিয়ে এটা যে ভরপুর, পানি দিয়ে ভরপুর, তাহলে এই অংশে আপনি চাপ প্রয়োগ করছেন, তাহলে 3 নাম্বার অংশ দিয়ে চাপটা বাইরের দিকে আসবে না, বাইরের দিকে আসবে, তো এখানেও ওইখানে পি চাপ, তাহলে এখানেও কত চাপ হবে, এখানেও পি চাপ হবে, এখানে ক্ষেত্রফল এফ বাই এ, এখানেও একই আমি বল পাবো, এফ বলই পাবো, এখানেও কি হবে, চাপটা সমান হবে, পি ইকুয়াল টু এখানেও পাবো এফ বাই এ, তাহলে এখানে হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে পি এ পাবো, মানে হচ্ছে এফ পাবো, তাহলে 3 অংশে চাপ সমান, আপনি এই অংশে যে হচ্ছে চাপ দিয়েছেন, এই অংশে চাপ, এই 3 অংশে চাপ সমান। আর একটা যদি আমি প্রমাণ দেখাই, এটা জিনিসটা আরেকটা যদি দেখাই, আমার ড্রয়িং কিন্তু অত ভালো না, আমি আগে বলে নিচ্ছি, তাহলে আমি হচ্ছে এটা এইভাবে কানেক্টেড। এরকম একটা আবদ্ধ পাত্র, হ্যাঁ, এরকম একটা আবদ্ধ পাত্র আছে, পাত্রটার এই জায়গাটা বন্ধ, এই জায়গাটা বন্ধ, এই জায়গাটা বন্ধ, এই জায়গাটা বন্ধ, এবার এটা পুরোটা হচ্ছে পানি দ্বারা ফিল আপ করা আছে, এই পাত্রটা। এই যে আমি যদি পাত্রটা এইভাবে দেখাই, এটা সুন্দর করে ড্র করছে আর কি। সুন্দর করে ড্র করছে, এটা হচ্ছে আমাদের পাত্র, ঠিক আছে, এই পাত্রটা হচ্ছে পানি দ্বারা ফিল আপ করা আছে।
এখন আপনি কি করতেছেন, পাত্রতে হচ্ছে প্যাসকেলের হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবেন। তাহলে আমরা ধরছি কি যে এ ইকুয়াল টু 1 একক, হ্যাঁ, এর ক্ষেত্রফলটা মানে 1 একক। তাহলে এটা হচ্ছে এ, এ ক্ষেত্রফলটা এই পজিশনটা মানে এ মানে হচ্ছে আমরা ক্ষেত্রফল বলতেছি, মানে এখানে কিভাবে বলতেছি, ক্ষেত্রফল এ পজিশনটাকে বলছি এ, এ পজিশনটাকে বলছি হচ্ছে কত, সরি, এই পজিশনটাকে বলছি বি, এটাকে বলছি বি, এটাকে বলছি সি, এটাকে বলছি ডি, ঠিক আছে এটা। তাহলে এ অংশের ক্ষেত্রফল, এ বি ডি সি ডি অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল যথাক্রমে 1 2 3 ও হচ্ছে 4 এক, হ্যাঁ। মানে এই অংশের ক্ষেত্রফল মানে এখানে এ যে অংশ আছে এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 1 একক, বি অংশের ক্ষেত্রফল 2 একক, সি অংশের ক্ষেত্রফল হচ্ছে 3 একক, ডি অংশের ক্ষেত্রফল 4, মানে ক্ষেত্রফল বড়। এখন আপনি কি করতেছেন, এখানে একটা বল প্রয়োগ করতেছেন, কি বল প্রয়োগ করছেন, এফ বল প্রয়োগ করতেছেন, কি বল প্রয়োগ করছেন, এফ বল, এখানে এফ বল, ক্লিয়ার, এফ বল প্রয়োগ করছেন। তাহলে সোহা বলেন তো এ অংশের চাপটা কত হবে, এ অংশের পিটা কত হবে? এখানে হচ্ছে চাপটা কত হবে বলেন, পিটা কত হবে? এফ বাই এ, কিন্তু এ বলতে ক্ষেত্রফল এটা, হ্যাঁ, এ বলতে ক্ষেত্রফল, তো এর মান কত বলছে 1। তাহলে এখানে হবে হচ্ছে এফ একক, হ্যাঁ, এখানে হচ্ছে চাপটা হবে এফ একক। এইখানে যখন যাব, তাহলে এখানে চাপ কি সমান থাকবে না চাপটা ভিন্ন হবে, এটা আমি বলি, প্যাসকেলের সূত্র কি বলছে, চাপ কি সমান থাকবে না চাপটা ভিন্ন হবে, এটা বলেন তো, বি অংশে সমান থাকবে। চাপটা সমান থাকে, প্যাসকেল তো তাই বলতে চাই যে কোনো একটা আবদ্ধ পাত্রে, তরল বায়বীয় পাত্রে যদি কোনো অংশে চাপটা প্রয়োগ করা হয়, সেই চাপটা কোনো অংশ না কমে পাত্রের সমস্ত জায়গা দিয়ে সমানভাবে সঞ্চালিত চলে যায় এবং লম্ব বরাবর কি হবে, এখানেও চাপটা একই। তাহলে এখানে যে বলটা পাবো, হ্যাঁ, এখানে যে বলটা পাবো সেই বলটাকে বলছি আমরা এফ প্রাইম। আর এখানে যে ক্ষেত্রফলটা এ, তাহলে ক্ষেত্রফলের মান কত, এ অংশের বি অংশের ক্ষেত্রফলের মানটা কত, টু। 2। তাহলে হচ্ছে এ হচ্ছে কত পাচ্ছি, 2 পি পাচ্ছি না বলেন। আবার পি এর মান কত, এখানে দেখলাম পি এর মানটা কত, এফ, তাহলে হচ্ছে আমরা এখানে পাচ্ছি 2 এফ। তাহলে এই অংশে যে বলটা পাচ্ছি সে বলটা হয়ে যাচ্ছে 2 এফ, ঠিক আছে, এই অংশে বলটা পাচ্ছি 2 এফ। তাহলে সিমিলারলি এই অংশে পি ইকুয়াল টু এফ প্রাইম বাই এ হবে, এফ প্রাইম এখানে যদি 3 তাহলে 3 পি হবে, তাহলে এখানে হবে 3 এফ। এই অংশে বলটা পাচ্ছি 3 এফ, সিমিলারলি এই অংশে বলটা পাবো 4 এফ। তাহলে যে চারটা মুখ আছে মানে আউটপুট আছে, যে চারটাতে একটাতে আমি হচ্ছে হচ্ছে এফ বল প্রয়োগ করতেছি, যেহেতু চাপ সমান, তাহলে হচ্ছে বি অংশে বলটা দ্বিগুণ হয়ে যাচ্ছে 2 এফ, সি অংশে বলটা 3 গুণ হয়ে যাচ্ছে 3 এফ, ডি অংশে বলটা 4 গুণ হয়ে যাচ্ছে 4 এফ, মানে বলটা বেড়ে যাচ্ছে কিন্তু কি কি কারণে বাড়ছে, ক্ষেত্রফল বাড়ছে এই কারণে বাড়তেছে, কিন্তু টোটাল যে চাপ, প্রেসারটা সমান থাকছে। এটাই হচ্ছে প্যাসকেলের ফর্মুলা। আশা করি আমি বুঝাতে পারছি যে পাত্রে আবদ্ধ তরল বা বায়ু পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়ু পদার্থের সব দিক দিয়ে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ু পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্ব বরাবর ক্রিয়া করে। এটাই হচ্ছে প্যাসকেলের ফর্মুলা। তো প্যাসকেলের ফর্মুলা অনুযায়ী একটা হচ্ছে আছে, প্যাসকেলের ফর্মুলা অনুযায়ী প্যাসকেলের সূত্রের ব্যবহার আছে, ঠিক আছে, প্যাসকেলের যে সূত্রটা দেখলাম তার হচ্ছে হচ্ছে সূত্রের ব্যবহার, এটা একটা সূত্রের ব্যবহার। ব্যবহারের অন্যতম প্রথম হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, বল বৃদ্ধিকরণ নীতি, এটা দেখবো, বল বৃদ্ধিকরণ, এটা হচ্ছে প্যাসকেলের সূত্রের অ্যাপ্লিকেশন। তাহলে মহান বিজ্ঞানী প্যাসকেল একটা ফর্মুলা দিল আমাদের, সেই ফর্মুলা অনুযায়ী, সেই ফর্মুলা যে এখন একটা ড্র করবো, এটা কিন্তু খুবই প্রমাণ, খুবই, ম্যাথটা বারবার পড়ে, এখান থেকে ম্যাথ আছে একটা বারবার পড়ে।
আপনি কি করছেন, এটা এটা একটা পিস্টন, এই অংশটুক একটা হচ্ছে পিস্টন, এই অংশটুক একটা হচ্ছে পিস্টন, এই অংশটুক একটা হচ্ছে পিস্টন। ঠিক আছে, এটা পিস্টন। আপনি এই পিস্টনে বল দিয়েছেন F1, এই পিস্টনে বল দিয়েছেন F1, ঠিক আছে। আর এই পিস্টনে যে ক্ষেত্রফল, এটা হচ্ছে পিস্টনের ক্ষেত্রফল A2, এখানে একটা বল চলে যাবে, এটাকে বলছে F2, এই পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে A2। আর এই পুরা সিস্টেমটা কি দ্বারা ফিল আপ, যে পানি দ্বারা ফিল আপ। এই অংশটুকু বুঝেছেন কি না আগে বলেন। জি। বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে A1, A1টাই কি বলবো, ছোট, কি বলবো, ছোট। ছোট পিস্টনের, ছোট পিস্টনের, এটা প্রস্থছেদের ক্ষেত্রফল, মানে হচ্ছে টোটাল ক্ষেত্রফল না, প্রস্থছেদের ক্ষেত্রফল, প্রস্থছেদের। A1 হচ্ছে ছোট পিস্টনের প্রস্থছেদের ক্ষেত্রফল হচ্ছে A2, তাহলে কি হবে, কোন পিস্টনের ক্ষেত্রফল, বড় পিস্টনের একই প্রস্থছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। F1টা কোন পিস্টনে বল বলেন তো, ছোট পিস্টনে বল, হ্যাঁ। F2টা কোন পিস্টনে বল, বড় পিস্টনে বল। বড়। আপনি এটা, এটা হচ্ছে বল অ্যাপ্লাই করেছেন। তাহলে বলেন, প্রথম অংশে, মানে হচ্ছে এই যে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা কালো কালার করছি, এই অংশে বল প্রয়োগ করছে, তাহলে এই অংশে একটা চাপ আছে, ঠিক আছে। চাপের মানটা কত, পি, পি এর মানটা কি হবে বলেন, দেখি পারেন কিনা। এটা পারতে হবে, আমি পড়াইছি এটা অনেকবার। পি ইকুয়াল টু, ফর্মুলা কি, চাপের ফর্মুলাটা কি বলেন। F/A। F/A, তাহলে এই অংশে বল কত, F1/A1, এটাই তো, তাই না। এটাকে মনে হচ্ছে P1 চাপ। তাহলে এই যে বড় পিস্টন, বড় পিস্টনে তো একটা চাপ অনুভব করে P2, P2 কত, F2/A2 না। বুঝেছেন। জি। তাহলে F2/A2 যদি হয়, তাহলে প্যাসকেল কি বলছে, এটা তো একটা আবদ্ধ পাত্র, এটা হচ্ছে পানি দ্বারা ফিল আপ করে, কোনো তো ওপেন নাই। তাহলে প্যাসকেল কি বলছে, আবদ্ধ পাত্রের কোনো অংশে একটা চাপ প্রয়োগ করলে সেই চাপ তার সমগ্র অংশে সমানভাবে সঞ্চালিত হয়। তাহলে P1 আর P2 আলাদা না একই মান বলেন, প্যাসকেল সূত্র অনুযায়ী। একই মান। P1 ইকুয়াল টু P2, এখান থেকে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি না, F1/A1 ইকুয়াল টু F2/A2, এটাকে লিখতে পারি। জি। তাহলে এটাই হচ্ছে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে মনের পাতায় লিখে নিতে হবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে, সবসময় সহজ। প্রথম পিস্টনের চাপ P1 F1/A1, একদম সিম্পল, এটা সারা জীবন মনে থাকবে, ইকুয়াল F2/A2। তাহলে এটা হচ্ছে পিস্টন একটা, তাহলে এর একটা হচ্ছে এই ব্যাসার্ধ আছে R1, এটা যদি একটা বৃত্তাকার ধরেন পিষ্ট হয় জিনিসটা, তাহলে এর একটা হচ্ছে ব্যাসার্ধ আছে R2, তাই না, আছে কি না বলেন। জি। R2 যদি থাকে তাহলে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, π r1² না। জি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হয় π r2²। তাহলে প্যাসকেলের কি বললো, প্যাসকেল বলছে F1/A1 ইকুয়াল টু F2/A2, ঠিক আছে। তাহলে আপনি এভাবেই রেখে দিবেন, কোনো চেঞ্জ করতে হবে না, হচ্ছে π r1² ইকুয়াল টু F2/π r2², এখানে পাই পাই চলে যায়, তাই না। F1/r1² ইকুয়াল টু F2/r2²। কেউ এটাও মনে রাখে, কেউ এটাও মনে রাখে। আমি সব সময় এই ফর্মুলাটা মাথায় রাখি, F1/A1 F2/A2, এই চাপ ওই চাপ, তাহলে বাকি ক্যালকুলেশন করতে আমার সুবিধা হয়। এখানে R1² আছে, নিচে আছে না উপরে আছে, এগুলো ক্যালকুলেশন করতে আমি পরীক্ষায় করে নেবো, এটা এই ক্যালকুলেশনটা, এই অংশটুকু আমি পরীক্ষায় করে নেবো। তাহলে এই অংশটুকু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি।
আপনারা হচ্ছে দেখতে পারেন কখনো গাড়ি নষ্ট হলে একটা ওদের থাকে, ওটার নাম কি যেন ভুলে গেছি, কপি কলের মতো, ঠিক আছে, একটা ছোট্ট জিনিস, ওই ছোট্ট জিনিস দিয়ে একটা ট্রাক, হচ্ছে অত বড় ট্রাককে সে উপরে উঠায় ফেলে। কেন, কিভাবে উঠায় ফেলে? কারণ এই ছোট পিস্টনে আপনি যদি হচ্ছে বল প্রয়োগ করেন, ঠিক আছে, অল্প বল প্রয়োগ করেন, তো বড় পিস্টনে সেই বলটা বড় হয়ে যায়। কেন বড় হয়ে যায়? একটু এর মানটা বেশি হয়ে যাবে। কেন হবে? কারণ ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। মানে আপনি যদি এইখানে হচ্ছে মানে এখানে আছে কি যে হচ্ছে প্রথম পিস্টনে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, দ্বিতীয় পিস্টনে অনেক কম দূরত্ব অতিক্রম করতে হবে। এই জিনিসটা এখন হচ্ছে হচ্ছে দেখাবো আপনাকে। তো এক কাজ করলাম, এবার কাজটা হচ্ছে এই যে পিস্টনটা এখানে ছিল, এই যে কালো কালার দিয়ে এই যে পিস্টনটা এখানে ছিল, চাপ প্রয়োগ করার ফলে পিস্টনটা নিচে নেমে আসবেন এখানে, হবে না? বলেন, আসবে নেমে? আসা তো উচিত, তাই কি বলেন, আসা উচিত না? কথা বলেন, আসা উচিত কিনা বলেন। আসা জি উচিত। আপনি হচ্ছে রেসপন্স করেন হ্যাঁ অথবা না বলেন, তাহলে এই যে অংশটা, এই দৈর্ঘ্যটা অতিক্রম করছে, এটাকে বলছি এল অন। এই দৈর্ঘ্যটা অতিক্রম করছে কি, সেটাকে আমরা বলতেছি এল অন। এখানেও একটা হচ্ছে কাহিনী করছে, এই যে পিস্টন ছিল এটা, এটা হচ্ছে এবার কিছু দূর উপরে উঠে গেছে, নিচ থেকে উপরে উঠেছে পিস্টন। এই যে ক্ষুদ্র চেঞ্জ, এটাকে আমরা বলবো এল টু। ক্ষুদ্র চেঞ্জ কি বলবো আমরা? এল টু। তাহলে একটা জিনিস বলেন, এই অংশে যে আয়তনটা হবে আর এই অংশে যে আয়তন হবে, আয়তনটা সমান হবে না ভিন্ন হবে বলেন? এই আয়তন দুটা সমান হবে না ভিন্ন হবে? দুই অংশের আয়তনটা সমান হবে না ভিন্ন হবে? এখানে আয়তনটা সমান হবে। তাহলে এই প্রথম পৃষ্ঠের আয়তন কত? ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান, দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান, তাহলে ক্ষেত্রফল into দৈর্ঘ্য এটাই আয়তন, তাহলে এ ওয়ান এল ওয়ান। দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে? এ টু এল টু। এটাও মাথায় রাখতে হবে আমাদের, হ্যাঁ। এ ওয়ান এল ওয়ান ইকুয়াল টু এ টু এল টু, এটা হচ্ছে প্রথম পিস্টন আর হচ্ছে দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রে। তাহলে কাজের আমি যদি যাই, কতটুকু কাজ হয়েছে? প্রথম পিস্টনের কাজ হচ্ছে ডাব্লু ওয়ান, তাহলে প্রথম পিস্টনে বলটা কত দিয়েছি বলেন? প্রথম পিস্টনে বল কত দিয়েছি? কথা বলুন, প্রথম এফ ওয়ান পৃষ্ঠে এফ ওয়ান প্রথম পৃষ্ঠে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? প্রথম পিস্টনে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বলেন? কতটুকু দূরত্ব অতিক্রম করেছে প্রথম পিস্টনে? আপনি কি বুঝতে পারতেছেন না? হ্যালো? প্রথম পিস্টনে দেখতে এল ওয়ান দূরত্ব অতিক্রম করছে, তাহলে বল এফ ওয়ান ইন্টু এল ওয়ান, বল ইন্টু দূরত্ব, এটা হচ্ছে প্রথম পিস্টনের কাজ। দ্বিতীয় পিস্টনের কাজ সিমিলারলি হচ্ছে এফ টু এল টু, এটা হচ্ছে দ্বিতীয় পিস্টনের কাজ। এভাবে আমরা বের করতে পারি। আবার আরেকটা আমরা ফর্মুলা দেখলাম, হচ্ছে ফর্মুলা দেখছি হচ্ছে কত, এফ ওয়ান বাই এ ওয়ান ইকুয়াল টু এফ টু বাই এ টু। এগুলো হচ্ছে একদম বেসিক ফর্মুলা, একদম সিম্পল ফর্মুলা এগুলো। তো হচ্ছে আপনি দেখবেন কি যে আপনার কোশ্চিন আসতে পারে, তো প্রথম পিস্টনে কম বল ছিল, দ্বিতীয় পিস্টনে বলটা হচ্ছে বেড়ে গেল, তাহলে কি হচ্ছে, শক্তি কি বাড়ছে না শক্তি কি সৃষ্টি হয়েছে বা শক্তি ধ্বংস হয়েছে, এমন জিনিস। তাহলে এখানে কাজ আমাদের ডাব্লু ওয়ান ডাব্লু টু আছে, আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে ডাব্লু ওয়ান আর ডাব্লু টু সমান। ঠিক আছে, এটা আমাদের আমরা প্রমাণ করবো এখন। তাহলে ডাব্লু টু ইকুয়াল টু দেওয়া হচ্ছে এফ টু ইন্টু এল টু, হ্যাঁ, এটা দেওয়া আছে। তাহলে এক কাজ করব, আমরা হচ্ছে এফ টু এর মানটা নেই, হ্যাঁ, এই যে এফ টু যে আছে, এফ টু এর মানটা নেই। এখানে এফ টু যদি আমি লিখি, এফ টু, তাহলে আমরা এই জিনিসটা পাবো, আমরা এই কি পাবো এখানে, এফ টু পাবো হচ্ছে এফ ওয়ান বাই এ ওয়ান ইন্টু এ টু পাবো, হ্যাঁ, এই অংশে। তাহলে এই এফ টু এর মানটা বসাবো এখানে, এফ ওয়ান বাই এ ওয়ান ইন্টু এল টু ইন্টু এ টু, এই অংশটুকু পাইলাম। এখন হচ্ছে এল টু আবার এ টু মানে কি, এখানে দেখা যাচ্ছে এল টু এ টু মানে হচ্ছে এ ওয়ান এল ওয়ান, তাহলে হচ্ছে এফ ওয়ান বাই এ ওয়ান ইন্টু হচ্ছে এ ওয়ান এল ওয়ান, তাহলে এ ওয়ান এ ওয়ান কেটে যায়, তাহলে হচ্ছে এফ ওয়ান এল ওয়ান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু টু মানেও হচ্ছে এফ ওয়ান এল ওয়ান, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ডাব্লু ওয়ান ইকুয়াল টু ডাব্লু টু, মানে হচ্ছে
প্রথম পিস্টনে যে কাজটা হবে দ্বিতীয় পিস্টনে সেম কাজটা হবে, প্রথম পিস্টনে যে কাজটা হবে দ্বিতীয় পিস্টনেও সেম কাজ হবে। এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। এই জিনিসটাই হচ্ছে প্যাসকেলের সূত্র, হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। তাহলে প্যাসকেলের সূত্রের সাহায্যে কোনো একটা আবদ্ধ সিস্টেমের বলকে বাড়ানো যায়, এবং এটার উপরেই ভিত্তি করে একটা হচ্ছে প্রেসিং মেশিন বা হচ্ছে হাইড্রোলিক প্রেস বানানো যায়। হাইড্রোলিক প্রেস মানে যেটা হচ্ছে ওই সিস্টেমটাকে সংকুচিত করে বলে, এটার উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন বলা হয়। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ, এটাকে বলবো আমরা হচ্ছে প্রয়োগ। এরকম একটা জিনিস হচ্ছে প্রয়োগ হচ্ছে, সরি, হাইড্রোলিক প্রেস। ঠিক আছে, এটাকে বলা হয় হাইড্রোলিক প্রেস। ঠিক আছে, বা হাইড্রোলিক প্রেস বা বলা হয় জ্যাক। হাইড্রোলিক প্রেস বা জ্যাক, এর আরেকটা নাম আছে ড্রামার প্রেস। ঠিক আছে, এটাকে বলা হয় ড্রামার প্রেস। প্রেস মানে আমরা হচ্ছে কোনো একটা জিনিস এটাতে কি করা হয়, হাইড্রোলিক প্রেস দিয়ে হচ্ছে বড় পিস ছোট পিস ইউজ করা হয়। এই, ঠিক আছে, এখান থেকে কি করা হয় এগুলো থেকে, মানে এই হাইড্রোলিক প্রেসটা হচ্ছে চাপ দেয়, এখান থেকে কি করা হয় যে কাপড়, সরি কিছু ভুলে যাচ্ছে, কাপড়, তুলা, এগুলো হচ্ছে চাপ দিয়ে ছোট করা হয়। এটাকে কি করি, চাপ দিয়ে ছোট করা যায়, এই হাইড্রোলিক প্রেস দিয়ে ছোট করা যায়। এটা হচ্ছে একটা প্যাসকেলের ফর্মুলা, ছোট করা যায়। আরো অ্যাপ্লিকেশন আছে, আর একটা কি করা যায়, বীজ, বীজকে চাপ দিয়ে বীজ থেকে তেল নিষ্কাশন করা যায়। ঠিক আছে, বীজ থেকে তেল নিষ্কাশন করা যায়, তেল নিষ্কাশন, বীজ থেকে তেল নিষ্কাশন করা যায়। এগুলো হচ্ছে করা যায় হাইড্রোলিক প্রেস দিয়ে। এগুলো সম্পূর্ণটাই হচ্ছে কার ফর্মুলা অনুযায়ী হয়েছে, বলেন তো কার ফর্মুলা অনুযায়ী হয়েছে সম্পূর্ণটাই? প্যাসকেলে। প্যাসকেলের হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। তাহলে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি একটু বলেন, আইডিয়াটা দেন তো, পুরোপুরি তো বলতে পারবেন না, একটু হচ্ছে আমাকে বলেন প্যাসকেলের বল বৃদ্ধিকরণ ফর্মুলাটা কি ছিল, প্যাসকেল কি সূত্র দিয়েছে বলেন, বলেন একটু আমাকে বুঝান কি যে জিনিসটা এরকম। আমি তো অনেকবার বললাম। বলতে হবে তো। বুঝেন নাই জিনিসটা? আমি বলছি জিনিসটা কি বুঝেন নাই, না হচ্ছে বুঝতে পারতেছেন, বলতে পারতেছেন না? বুঝছি। বলেন আমাকে একটু বুঝান। বুঝান কি যে একটা আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের পাত্রে হচ্ছে কোনো অংশ থেকে একটা চাপ প্রয়োগ করলে কি হয়। কি হবে বলেন? সেই চাপটা হচ্ছে কোনো অংশে না কমে পাত্রের সমস্ত জায়গা দিয়ে একইভাবে বল প্রয়োগ করবে। ঠিক আছে, চাপ প্রয়োগ করবে, এবং এই চাপটা লম্ব বরাবর কাজ করবে।
এটা একটা বলছে একটা হাইড্রোলিক প্রেসের ছোট পিস্টনের ব্যাস বলছে 4 সেন্টিমিটার। ছোট পিস্টনের ব্যাস বলছে 4 সেন্টিমিটার, বড় পিস্টনের ব্যাস বলছে 100 সেন্টিমিটার। ছোট পিস্টনে একটা বল অ্যাপ্লাই করছে, 100 নিউটন বল অ্যাপ্লাই করছে, যে সেই বলটা বড় পিস্টনে হচ্ছে কত অনুভূত হবে সেটা বলছে। তাহলে আমরা হচ্ছে এখানে ব্যাসার্ধ বলে না, ব্যাস বলছে। তাহলে আমরা R1 যদি নিই, তাহলে R1 কত পাবো? 4/2, টু টু পাবো না, 2 সেন্টিমিটার, এটাই তো পাবো, তাই না? জি। 4 বাই হচ্ছে 2 সেন্টিমিটার পাবো, এটা 4/2 সেন্টিমিটার। ঠিক আছে, ছোট পিস্টনের বয়স হতে বলছে 4/2 সেন্টিমিটার। হচ্ছে R2 ইকুয়াল টু কত পাবো? 100/2, তাহলে কত পাবো? 50 সেন্টিমিটার। ছোট পিস্টনে বল বলছে যেদিকে, সেটা হচ্ছে 100 নিউটন। বড় পিস্টনে বল কত? F2 টা কত? আমরা ফর্মুলা পড়লাম, F1/A1 ইকুয়াল টু F2/A2, এটা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আরেকটু পড়েছি, হচ্ছে F1/π R1 স্কোয়ার ইকুয়াল টু F2/π R2 স্কোয়ার। তাহলে আমরা যদি পাই পাই কেটে যাই এবং F2 কে এবার নিয়ে আসি, তাহলে F2/R2 স্কোয়ার ইকুয়াল টু F1/R1 স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে F2 ইকুয়াল টু F1/R1 স্কোয়ার গুণিত হচ্ছে R2 স্কোয়ার। তাহলে হচ্ছে F1 হচ্ছে 100। এখানে কিন্তু সেন্টিমিটারকে মিটার না করলে হবে, কেন করলে হবে না? কারণ R1 R2 এর অনুপাত আছে, এটা হচ্ছে কেটে যাবে। তাহলে R2 কত ছিল? 50। R2 হচ্ছে 50, R1 কত হচ্ছে 2, এটা তার উপর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 100, এটা 25 তার উপর স্কোয়ার। এটা ক্যালকুলেটর চাপ দিয়ে মানটা পাবেন, এটা হচ্ছে N1। এটা ক্যালকুলেটর মানটা করে নেবেন। এটাই হচ্ছে হাইড্রোলিক প্রেসের ম্যাথ। এই ম্যাথ গুলোই পরীক্ষায় পড়বে, যে গ নম্বরে এই ম্যাথ গুলোই পড়বে। আশা করি এ পর্যন্ত আমি বুঝাতে পারছি। কোনো কোশ্চিন আছে এ পর্যন্ত? নাই স্যার। আচ্ছা, কোশ্চিন যদি না থাকে আমরা গত ক্লাসের হচ্ছে আর একটু রিক্যাপ করবো। আর্কিমিডিস আর্কিমিডিস কি বলেছিল? যে কোনো একটা তরলে একটা বস্তুকে নিমজ্জিত করলে বস্তুটা কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন সে বস্তু কর্তৃক যে অপসারিত পানি হবে তার হচ্ছে ওজনের সমান, এবং এটা হচ্ছে তারা পাশ করি, এবং এই ওজনটাকে আমরা বলবো প্লাবতা বল। তাহলে মনে করি এটা একটা পাত্র আছে, আমি ওই জিনিসটা কেন, ওই জিনিসটা দরকার, এটা একটা পাত্র আছে, এই পর্যন্ত পানি আছে, মনে করি ফুল পানি আছে, যে পাত্রটাকে এই পরিমাণ একটা বস্তু, এই পরিমাণ একটা বস্তু যার আয়তন হচ্ছে দেওয়া আছে ভি, বস্তুর আয়তন দেওয়া আছে ভি, ঘনত্ব দেওয়া আছে রো, পানির ঘনত্ব দেওয়া আছে ρW, হ্যাঁ, এটা দেওয়া আছে। তো এই বস্তুটাকে আমি এখানে পুরোপুরি নিমজ্জিত করলাম। কতটুকু নিমজ্জিত করলাম? পুরোপুরি নিমজ্জিত করলাম। তাহলে হচ্ছে এখন বলতে হবে অপসারিত অপসারিত পানির ওজন কত হবে বলেন? এটা বলতে পারতে হবে। আমি কতদিন পড়াইছি, অপসারিত পানির ওজনটা কত হবে? ফর্মুলা কত ছিল? আমরা পড়েছি রো ইকুয়াল টু M/V, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে রো ভি। তাহলে হচ্ছে ওজনটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে mg, তাহলে এখানে হবে রো ভিজি, এটা হচ্ছে mg, হ্যাঁ, বা হচ্ছে ভি রো জি, এটা হচ্ছে তার ওজন। মানে ওজনকে mg লেখা যায়, ভি রো জি আকারেও লেখা যায়। তো এখানে যদি আয়তন দিয়ে ভি রো জি আকারে লিখবো, তাহলে অপসারিত যে পানিটা অপসারণ হবে তার হচ্ছে কত হবে, মানে হচ্ছে ওজনটা কত হবে? একটু মানে মাথা খাটিয়ে বলেন, তার ওজনটা কত হবে? বলেন, কথা বলেন না কেন? তার ওজনটা ভি কত হবে? ভি ভি হবে। রোজি বাই রো কোনটা হবে, এটা রো না এ রো হবে? ডাব্লিউ। হ্যাঁ, তাহলে এই যে বস্তু, এখানে হচ্ছে বস্তুর ওজনটা কত? বস্তুর ওজন হচ্ছে ভি রো জি, এটা হচ্ছে বস্তুর ওজন, হ্যাঁ, কারণ তার আয়তন। কিন্তু এই বস্তুটা যখন ভি আয়তনে ডুববে, তখন ভি আয়তনের পানি অপসারণ করবে, সেই পানির ওজনটা নিতে হবে, তাহলে ভি রো ডাব্লিউ জি, এটা। ঠিক আছে, ভি রো ডাব্লিউ জি। তাহলে এখন যদি বলি হচ্ছে পানিতে ওজন কত হবে, পানিতে ওজন কত, এটা বের করতে হবে, পানিতে ওজন কত। এই অপসারিত পানির ওজন কি বলি আমরা? F B।
বয়েন্সি ফোর্স, ভি রো ডাব্লিউ জি, এটাই হচ্ছে বয়েন্সি ফোর্স, এটা হচ্ছে ওপর দিয়ে কাজ করবে, এফ বি। তাহলে বস্তুটার বায়ুতে ওজন ছিল ভি রো জি, পানিতে ওজন কত হবে? অপসারিত যে পানি হারানো ওজনটা বিয়োগ হয়ে যাবে, এটাই তো হারানো ওজন। হারানো ওজন হচ্ছে ভি রো ডাব্লিউ জি, এটা হচ্ছে বস্তুটার পানিতে ওজন হবে। এই অংশটি কি বুঝতে পারছেন? জি। এরপর আরেকটা কেস হইতে পারে, এটা হচ্ছে পুরোপুরি না ডুবতে পারে। এই অবস্থায় যখন পুরোপুরি বস্তুটা ডুবে যাবে, তখন এটা মাথায় রাখতে হবে, রো গ্রেটার দেন রো ডাব্লিউ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যখন পুরোপুরি ডুবে যাবে, রো গ্রেটার দেন রো ডাব্লিউ। আরেকটা কেস আছে, এরকম একটা কেস, বস্তু হচ্ছে ওই একই বস্তু, তার আয়তন হচ্ছে ভি, এবং এ বস্তুটার বায়ুতে ওজন মানে বাস ভি রো জি, কিন্তু বস্তুটা কিন্তু পুরোপুরি হচ্ছে ডুবে নাই, বস্তুটা পুরোপুরি হচ্ছে ডুবে নাই। হ্যাঁ, বস্তুটা কিছু অংশ ডুবেছে আর কিছু অংশ ভাসতেছে। তাহলে আমি গতকাল শিখাইছিলাম আপনাদের, যে অংশটুকু ডুবেছে তার আয়তন কত ধরছিলাম, মনে আছে? যে অংশটুকু ডুবেছে তার আয়তন কত ধরছিলাম, বলেন তো? ভি প্রাইম ধরে নি, এটাই তো বলছিলাম, তাই না? জি। আপনি যদি ভি ওয়ান ধরেন, ভি এক্স ধরেন, তাও কোনো প্রবলেম নেই, যে কোনো ধরতে পারেন। এইখানটি হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন। তাহলে এইখানে একটা কথা আসবে, অপসারিত, অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন, হ্যাঁ, ইকুয়াল টু কে বলা হয় যে হারানো ওজন, কতটুকু ওজন হারাবে, ইকুয়াল টু কে বলা হয় প্লবতা বল। এটা কত হবে বলেন তো? এই তিনটে একই কথা, এই তিনটা কত হবে? এখন তো আগের বার তো ভি পুরোটা ডুবছিল, ভি অংশটাই অপসারিত হয়েছিল, তার ওজন ছিল ভি রো ডাব্লিউ। এবার কতটুকু পানি অপসারণ করবে? ভি প্রাইম পর্যন্ত নিচে ডুবেছে, তাহলে কতটুকু পানি অপসারণ করবে? ওজনটা কত হবে? আমি কিন্তু গত ক্লাসে শিখাইছিলাম, মানে ওজনটা কত হবে। আচ্ছা বলেন, যে পানিটা অপসারিত হবে তার আয়তনটা কত হবে? অপসারিত পানির আয়তনটা কত হবে? ভি হবে না ভি প্রাইম হবে? ভি প্রাইম। ভি প্রাইম হবে, কারণ সে ভি অংশ, ভি প্রাইম অংশ ডুবেছে, সে অংশটা অপসারিত হবে, তাই পানির আয়তনটা কত হবে? ভি প্রাইম। তাহলে ভি প্রাইম পানির আয়তনের ওজন কত? ভি প্রাইম রো ডাব্লিউ জি, এটাই তো হবে, তাই না? বলেন জি। কি না, এটাই তো হবে। তাহলে এই জি। বস্তুটা যখন পানিতে থাকছে, তখন এর টোটাল ওজন কাজ করছে এভাবে, রো ভি রো জি, এর উপর একটা ঊর্ধ্বমুখী বল দিয়েছে, কি বল দিয়েছে? ভি প্রাইম রো ডাব্লিউ জি। এই দুই বলটা ব্যালেন্স হয়ে যায়, তখন এই জিনিসটা এভাবে স্থির থাকতে যায়। তাহলে আমরা এখানে বলতে পারবো ভি প্রাইম রো ডাব্লিউ জি ইকুয়াল টু ভি রো জি। ঠিক আছে, এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল ফর্মুলা। এখান থেকে আপনি বের করতে পারেন কত অংশ নিমজ্জিত থাকে, ভি প্রাইমটা নির্ণয় করতে পারবেন। হচ্ছে পরীক্ষাতে দেখবেন জি জি ওরা কেটে দিয়েছে একবারই, মানে ওরা লিখছে ভি প্রাইম রো ডাব্লিউ হিরো, এভাবে লিখতে পারেন। আমি কিন্তু টোটাল বুঝার জন্য ভি প্রাইম রো ডাব্লিউ লিখে রাখছি, হ্যাঁ। এখান থেকে আপনারা হচ্ছে ভি প্রাইম বাই ভি ইকুয়াল টু রো বাই রো ডাব্লিউ, ঠিক আছে, এটা বের করতে পারেন। এবং এটাকে 100% দিলে কত পার্সেন্টেজ ডুবে আছে সেটা বের করতে পারেন, এবং হচ্ছে কত অংশ ভাসলে, ভাসছে তখন 100 থেকে বিয়োগ করে কত অংশ ভেসে আছে এটা বের করতে পারেন। এবং এটা যে ডুবে আছে, এটা হচ্ছে ভি লেস দেন হচ্ছে রো ডাব্লিউ, এটা অলওয়েজ হবে, পানির ঘনত্বটা বস্তুর ঘনত্বের চাইতে বেশি হবে। এই একটা কেস। আরেকটা কেস ছিল এরকম, দেখাইছিলাম, এটা একটা পানি ছিল, পাত্র ছিল, এই অংশে এই বস্তুটা এইভাবে হচ্ছে ডুবে আছে, এইভাবে মানে হচ্ছে পুরাপুরি ডুবে আছে, কিন্তু হচ্ছে ডুবন্ত অংশে ভাসছে, মানে এরকম নিচে নেমে যায় নাই, ঠিক আছে, নিচে অংশে না, ডুবন্ত অংশে ভাসছে। এই ক্ষেত্রে আমি দেখাইছিলাম যে অপসারিত পানির ওজন এফ বি, যে বয়েন্সি ফোর্স হবে, এটা যেহেতু পুরোটাই ডুবে গেছে, তাহলে হবে ভি রো ডাব্লিউ জি। হ্যাঁ, এবং হচ্ছে ব্যালেন্সিং অবস্থায় আছে, কারণ হবে ভি রো জি, এটা বস্তুর ওজন, আর ভি রো ডাব্লিউ জি এটা হচ্ছে অপসারিত পানির ওজন, এই দুটো সমান হবে, এবং রো ইকুয়াল টু রো ডাব্লিউ। যখন রো ইকুয়াল টু রো হবে, তখন বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে বস্তুটা আহ, আহ, পুরোপুরি নিমজ্জিত অবস্থায় থাকবে, তারপরে সেই অবস্থায় এটা ভাসা শুরু করবে। এর আগের ক্লাসে একটা আপনাদের কাজ দিয়েছিলাম, কয়েকটা বস্তুর ঘনত্ব মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ করছিলেন?
জি। পানির ঘনত্ব কত বলেন? 1000 কেজি। 1000 কি কেজি? পানির ঘনত্ব কেজি? কেজি মিটার কিউব মিটার আবার বলেন, বুঝছেন? কিউব 1000 1000 কেজি মিটার পার কিউব। কেজি পার মিটার কিউব, মিটার ইনভার্স 3, এটা হচ্ছে পানি। আর একটা জিনিস বলছিলাম হচ্ছে পারদ, বলেন। 13600। হ্যাঁ, 13600 কেজি পার মিটার কিউব, গুড। তারপর হচ্ছে স্বর্ণ, কত? 19300। 19300 মিটার কিউব, খাতা দেখে বলতেছেন? না। হচ্ছে লোহার ঘনত্ব কত? উম, 7800। ঠিক আছে, এগুলো লিখবেন, 7800 মিটার কিউব। এটা আরেকটা এটা কিন্তু এগুলোর ভিতরে একটা, তাহলে সবচেয়ে ঘনত্ব বেশি কার জানি? সোনার। এটা মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি ঘনত্ব মানে এগুলোর ভিতরে হচ্ছে স্বর্ণের। এখন একটা জিনিস আছে, রো ইকুয়াল টু হচ্ছে 13600, আমি পাইলাম, এটা হচ্ছে পারদের মার্কারি। এটাকে তো অনেকেই হচ্ছে গ্রাম পার সিসি, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এভাবে তো এককটা রাখতে পারে, পরীক্ষায় আসতে পারে। এটা কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা থেকে এটা কনভার্সন, ওটা থেকে ওটা কনভার্সন করেছিলেন হোমওয়ার্ক। করা হয়নি। আচ্ছা, আজকে আবার করবেন এটা, হ্যাঁ। হচ্ছে 13600, 13600 কে এটা হচ্ছে 13600। এখানে হচ্ছে কেজি আছে, কেজি কে কিসে কনভার্ট করব আমরা, বলেন কিসে কনভার্ট করব? গ্রামে। গ্রামে। তাহলে কেজি কে গ্রামে নিয়ে যেতে হবে, তাহলে 1 কেজি মানে কত গ্রাম? 1000। তাহলে হচ্ছে উপরে হচ্ছে 1000, আর এটা তো নিচে, মিটার কিউব তো নিচে, মানে হচ্ছে এটা তো এইভাবে থাকে, কেজি পার মিটার কিউব, তাই থাকে না? জি। তাহলে 1 মিটার কিউব মানে আমি কি দেখেছিলাম, 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে 100। 100। 100। তাহলে এখানে মিটার কিউব আছে, মানে মিটার কয়বার আছে? 3 বার। তাহলে 100 কয়বার গুণ করতে হবে? 3। 3 বার গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে ডিরেক্টলি মুখস্থ রাখলে 10⁶ সেন্টিমিটার কিউব। এখানে লিখে দিতে হবে 10⁶। তাহলে এটাই হয়ে গেল গ্রাম পার সেন্টিমিটার কিউব, অথবা লেখে গ্রাম পার সিসি সেন্টিমিটার কিউব। এবার ক্যালকুলেটর দিয়ে হচ্ছে যা করবেন, এখানে হচ্ছে 13600 কিন্তু 1000 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6। একটু হোল্ড করেন, হ্যাঁ, আমি একটা ফোন আসছে। আচ্ছা, এখানে হচ্ছে, তাহলে আমি তো বুঝাতে পারছি এটা কি, তাহলে এখানে হচ্ছে তিনটা, এখানে তিনটা জিরো চলে যাবে, দুইটা দুইটা জিরো চলে যাবে, মানে হচ্ছে এখানে কত হবে, 136/10, মানে এখানে হবে 13.6 গ্রাম পার সিসি। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা, বলেন? জি। এখন কোশ্চেনে পড়ছে 13.6 গ্রাম পার সিসি আছে, এটাকে হচ্ছে হচ্ছে কেজি পার মিটার কিউবে নিয়ে যেতে হবে। সিমিলার একই কাজ করবেন। 13.6 উপরে গ্রাম, উপরে গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে, তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000। তাহলে 1/1000, এটাই তো করতে হবে, তাই না? বুঝছেন? জি। এবার হচ্ছে সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটারকে মিটারকে নিয়ে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে। তাহলে কয়বার 100 দিয়ে ভাগ করতে হবে এখানে? 3 বার। এটা ক্যালকুলেশন করবেন, একই অ্যান্সার পেয়ে যাবেন, হ্যাঁ। আমি হচ্ছে দেখাই দিলাম এটা। হচ্ছে আরেকটা জিনিস পড়াবো, যেটা হচ্ছে আপনাদের এই বইয়ে নাই কিন্তু আগের বইয়ে ছিল। এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এটা একটু পড়তে। হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বের নাম হচ্ছে রিলেটিভ ডেনসিটি।
আপেক্ষিক গুরুত্ব হচ্ছে রিলেটিভ ডেনসিটি। হ্যাঁ, একটা গত ক্লাসে পড়াইছি, এটা কিন্তু পাঠতে হবে আজকে। পানি পানি থেকে যখন বরফে যাবে, ঘনত্ব কি হবে বলেন? কমবে না বাড়বে? কমবে। কেন কমবে? সাধারণত পানি থেকে বরফে গেলে আয়তন কমে না বাড়ে বলে, মানে হচ্ছে, এটা আমি বলছি, তরল থেকে কঠিনে যাবে, আয়তন কমবে না বাড়বে? আয়তন কমবে না বাড়বে বলেন? তরল থেকে যে কোনো জিনিস হলে আয়তন কমে। আয়তন কমলে ঘনত্ব কি হবে? এই যে রো ইকুয়াল টু এম বাই ভি, আয়তন কমে যাচ্ছে, ঘনত্ব কি হবে? বাড়বে। এটা হচ্ছে ন্যাচারাল জিনিস, কিন্তু পানি হচ্ছে একটা ব্যতিক্রম। পানি যখনই পানি থেকে বরফে যাবে তখন আয়তন বাড়বে, আয়তন বাড়বে। তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কি হবে? কমবে। এ কারণেই পানিতে বরফ ভাসে। পানিতে বরফটা ভাসে কারণ হচ্ছে পানির চাইতে বরফের ঘনত্বটা কম, এই কারণে পানিতে বরফটা ভাসে। তাহলে এই হচ্ছে আয়তন কম, ঘনত্ব কমবে। তাহলে পানিতে গেলে ঘনত্বটা কি হবে? এই কাজটা চলতে থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 4 ডিগ্রিতে হচ্ছে পানির ঘনত্ব হবে সর্বোচ্চ। ঘনত্ব কত হবে? সর্বোচ্চ। এবং এই ঘনত্বটাকেই প্রমাণ ঘনত্ব হচ্ছে ধরে নেওয়া হয়, এই ঘনত্বটাকেই ধরা হয় প্রমাণ ঘনত্ব। তাহলে একটা জিনিস আমি, রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি মানে রিলেটিভ যত জিনিস থাকবে এগুলো তুলনা বোঝাবে, একটার সাথে আরেকটা তুলনা। কোনো একটা বস্তুর ওজন, একই ওজনের মানে একই আয়তনের পানির ওজনের কতটুকু, সেটা কি বলা হবে? আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব এস দ্বারা প্রকাশ করে। এস ইকুয়াল টু কোনো বস্তুর ওজন, একটা বস্তুর ওজন, ঠিক আছে, ইকুয়াল টু যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম আয়তন পানির ওজন। এটা মানে কোন একটা বস্তুর ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম আয়তন পানির ওজনের অনুপাতটা কি বলবো আমি? হচ্ছে রিলেটিভ ডেন্সিটি। তাহলে আমরা বস্তুর ওজন বলছি, তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো ভি আয়তন, বস্তুর ওজন। হ্যাঁ, মানে একটা আয়তন ধরলাম, ভি আয়তন বস্তুর ওজন। তাহলে এখানে কি লিখবো? লিখবো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে হচ্ছে তাপমাত্রায়, ভি আয়তন, এখানে সম আয়তন বলবো না, ভি আয়তন পানির ওজন, এটা ঠিক আছে, পানির ওজন। ওজন মানে কি বলেন তো? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে ওজন মানে ভর ইন্টু হচ্ছে অভিকর্ষজ ত্বরণ না? দুই পাশে যদি অভিকর্ষজ ত্বরণটা কেটে যায় তাহলে আমরা কি কি বলতে পারবো? ভি আয়তন বস্তুর ভর, ভি আয়তন বস্তুর ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি আয়তন পানির ভর। এবার আরেকটা কাজ করলাম, ঠিক আছে, পানির ভর ভি আয়তন, এবার হচ্ছে একটা প্রমাণ জিনিসকে যদি ভাগ করে দিই, মনে করেন হচ্ছে 10 গ্রাম আছে, এভাবে 10 গ্রাম, এখানে 50 গ্রাম আছে, একটা একক দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও আমরা এটাকে আমরা 10 দিয়ে ভাগ করলাম, এটাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে জিনিসটা একক হয়ে যাবে না? মানে একক বস্তুর ভর হয়ে যাবে না জিনিসটা? এটাই আমি বুঝাচ্ছি, একক বস্তুর ভর। আমি অথবা এক কাজ করতে পারি, এটাকেও ভি দিয়ে ভাগ করলাম, এটাকে ভি দিয়ে ভাগ করলাম, দেখেন হচ্ছে বস্তুর ভর কত, রো এম, এম বাই ভি, তাহলে ভি দিয়ে ভাগ করলে কত যাবে? একক হয়ে যাবে না? এটাই আমি লিখতেছি। হ্যাঁ, ভি আয়তন থেকে আমরা লিখবো কি? একক আয়তনের ভর, দুইটা কি ভি দিয়ে ভাগ করলাম, একক আয়তনের ভর, মানে কার একক আয়তনের ভর? বস্তু, ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক আয়তন, কার ভর? পানির ভর। তাহলে বস্তুর একক আয়তনের ভরকে আমরা কি বলি বলেন তো? ভি যদি 1 হয় তাহলে রো ইকুয়াল টু এম না? একক আয়তনের ভরকে
কি বলি বলেন, কথা বলেন। বস্তুর ঘনত্ব বলি না? জি। তাপমাত্রার পানির ঘনত্ব। আর হচ্ছে বস্তুর ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করি? রো। পানির ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করি? রো ডাব্লু। এটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, মানে একটা ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ, এটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে হচ্ছে রো ডাব্লু, এটা আপেক্ষিক গুরুত্ব। এর একক থাকবে না থাকবে না বলেন? এর কি কোনো একক থাকবে? আমি বলতেছি এর কি কোনো একক থাকবে? দুইটা তো একই জিনিসের অনুপাত, তাহলে আর কোনো একক নেই। একই জিনিসের অনুপাতে কোনো হচ্ছে একক নাই। আশা করি আপনাকে আমি এ পর্যন্ত বুঝাইতে পেরেছি। কোনো কনফিউশন আছে? নাই। বলেন, কোনো কনফিউশন আছে? নাই। ওকে, তাহলে একটা ম্যাথ দেখবো। হ্যাঁ, এরকম একটা ম্যাথ দেখবো। ম্যাথটা কি বলে, দেখা যাচ্ছে ম্যাথটা? জি। কি বলছে দেখেন তো, ম্যাথটাই বলছে একটা বস্তুর ভর দেওয়া আছে 200 কেজি, আয়তন দেওয়া আছে 0.153 মিটার কিউব, গ্লিসারিন দেওয়া আছে, গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে কেজি মিটার কিউব, আর হচ্ছে অভিকৃত ত্বরণ দেওয়া আছে। বলছে কর্মদক্ষ, এগুলো পড়ে নেবেন। গ্লিসারিনে বস্তুটার ওজন কত, মানে একটা বস্তু আছে, সেই বস্তুটার ভর দেওয়া আছে, মানে গণনা একটা আগে তো করলাম কি যে হচ্ছে ওই যে পানিতে ওজন কত, তাহলে তার বায়ুতে ওজন ডিভাইড বাই প্লবতা বলটা বিয়োগ করে তার পানিতে ওজন পেয়ে যাবো। এটাই তো, তাই না? জি। বলেন, এখানে বস্তুর ভর এম দেওয়া আছে হচ্ছে 200 কেজি। ঠিক আছে, 200 কেজি। তাহলে হচ্ছে জি দেওয়া আছে 9.8, হচ্ছে মিটার ইনভার্স 2। তাহলে এখানে বস্তুর বাতাস ওজন কত বলেন তো? বস্তুর বাতাস ওজনটা কত? ডাব্লিউ ইকুয়াল টু কত এমজি। হয়? এম জি। এমজি। 200 × 9.8, এটা করবেন, পাইছি 1960 নিউটন, এটা পাইছি। এখন বস্তুটাকে পুরোপুরি নামাইছি, কিসে নামাইছি বলেন? পানিতে নামাই ফেলছি। বস্তুর আয়তন দেওয়া আছে, তাহলে এখানে আমি একবারই আমি লিখে দেবো কি যে প্লবতা বল। প্লবতা বল, অথবা আপনি যদি এটা না মনে হয় আপনি দেখবেন ঊর্ধ্বমুখী বল, অথবা লিখতে পারেন হারানো ওজন। কি হবে বলেন তো, বস্তুটাকে পুরোপুরি পানিতে ডুবাইছি, তাহলে এখানে হচ্ছে ঊর্ধ্বমুখী বল কি হবে বলেন? প্লবতা বল কি ছিল বলেন? এই যে এখানে দেখালাম, অপসারিত পানি ওজন কি ছিল? ভি রো রো ডাব্লিউ জি ছিল না? জি। তাহলে এখানে কি হবে, পুরোপুরি ডুবাইছি, তাহলে পানি ওজন আয়তন ভি, তাহলে এখানে যে তরলটা আর হচ্ছে গ্লিসারিন, এখানে হচ্ছে গ্লিসারিন দেওয়া আছে, তাহলে রো জি ইন্টু জি, ভি রো জি। এর দেওয়া আছে 0 পয়েন্ট, আয়তনটা হচ্ছে 125 গুণিত জি এর মান দেওয়া আছে 1260, হচ্ছে 9.8। এটা করলে পাচ্ছি 1543.5 নিউটন। ঠিক আছে, 5 নিউটন। তাহলে এখানে হবে যে গ্লিসারিনের ওজনটা কত হবে বলেন? গ্লিসারিনের ওজন কত হবে? 1960 থেকে 1543.5 নিউটন। এটা হচ্ছে তার হচ্ছে কত হবে? 416.5 নিউটন। এটা কোনো কনফিউশন? না। কোনো কনফিউশন নাই। পরের কোশ্চেন বলছে উদ্দীপকের যন্ত্রটাকে, মানে হচ্ছে বস্তুটিকে
গ্লিসারিনের নিমজ্জিত অবস্থায় ভাসতে হবে। আমি কিন্তু পড়াইলাম নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে ঘনত্বের সম্পর্কটা কি বলেন? কোনটা বড় কোনটা ছোট না সমান? যদি নিমজ্জিত অবস্থায় ভাসে, এই যে এই অবস্থায় বললাম নিমজ্জিত অবস্থায় যদি ভাসে, তাহলে কি হবে? তাদের ঘনত্বটা কি হবে? সেম সমান টু। হবে। তার ঘনত্বটা সমান হবে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে গ্লিসারিনের ঘনত্ব কত দেওয়া আছে? 1260 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে দেওয়া আছে ঘনত্ব। তাহলে বস্তুর নতুন আয়তনটা আমি, তাহলে বস্তুর ঘনত্ব কত হবে? 1260 হবে যদি গ্লিসারিন নিমজ্জিত অবস্থায় ভাসে। তাহলে এখানে এখন লিখে দিব, বস্তুর আয়তনটা চেঞ্জ করবো, ভর চেঞ্জ করতে হবে না। বস্তুর আয়তন ভি প্রাইম হলে, হ্যাঁ, ভি প্রাইম হলে হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি প্রাইম, ঠিক আছে। রো ইকুয়াল টু, সরি, ভি ভি প্রাইম ইকুয়াল টু এম বাই হচ্ছে রো। তাহলে এম কত ছিল? এম ছিল হচ্ছে 200 কেজি, আর এখানে ঘনত্বটা হচ্ছে 1260। তাহলে এখান থেকে করলে হয়ে যায়, এখান থেকে যে আয়তনটা করলে হয়ে যায়, কত হয়ে যাচ্ছে? 0.1587 0.1587 15873। এটা হচ্ছে 153, এটা হচ্ছে কি পাইলাম? ভি প্রাইম পাইলাম হচ্ছে মিটার কিউব। তাহলে এটা হচ্ছে নতুন আয়তন। আর আগের আয়তন কত ছিল? হচ্ছে 0.125। তাহলে আয়তন বৃদ্ধি কতটুকু করতে হবে? ডেল ভি করলে কত হবে? ভি প্রাইম মাইনাস ভি, ঠিক আছে। এটা করলেই আপনি হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবেন, ভি প্রাইম মাইনাস ভি। তবে আয়তন বৃদ্ধি করতে হবে, এই আয়তনটা বৃদ্ধি করতে হবে, এটা হচ্ছে করে দিলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এটা হয়ে গেল, বুঝছেন এটা? এগুলো কি কঠিন ম্যাথ মনে হয়? না, কঠিন ম্যাথ কি মনে হয়? না, এটা একটা ম্যাথ, এটা 4 নাম্বার না, এটা ম্যাথ পড়ছিল কখন পড়ছিল? সিলেট বোর্ড 24-এ পড়ছিল। আপনাদের কিন্তু শর্ট সিলেবাস যখন পরীক্ষা হয়, তো এই চ্যাপ্টারটা ছিল না, এই কারণে অনেক কোশ্চিন পাওয়া যায় না। এটা হচ্ছে পানি দ্বারা ফিলাবাত একটা বস্তু, একটা বস্তু আছে এখানে, যে পদার্থটা আছে তার ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এবং এটা পাত্রটা হচ্ছে এ পাত্র। আরেকটা পাত্র আছে এখানে, বি পাত্র। বি পাত্রটা দেওয়া আছে কত? বি পাত্রের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার মিটার। বি পাত্র, এখানে একটা পদার্থ আছে, একটা ঘন বস্তু দিয়ে দিছে এরকম। ঘন বস্তুর ভর দিয়েছে হচ্ছে 350 গ্রাম। এর একটা জিনিস দিয়েছে আমি বলি, এর উচ্চতা দিয়েছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে এটা দিয়েছে, এই প্রস্থটা দিয়েছে 8 সেন্টিমিটার, এবং এটা দিয়েছে, এই অংশটুকু দিয়েছে 5 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে উচ্চতা দিয়েছে। এখন বলছে হচ্ছে গ নাম্বার বলছে, বি পাত্রের, এবং বি পাত্রের হচ্ছে গভীরতা বলে দিয়েছে 60 সেন্টিমিটার। বি পাত্রের তলদেশে চাপের মান কত? এটা আপনাকে বলতে হবে, চাপের মান কত? বলেন, বি পাত্রের তলদেশে চাপের মান কত হবে? কত হবে? চাপের মান কত হবে? এখানে হচ্ছে রো, মনে করি এটাকে বলছে রো বি, হ্যাঁ, বি পাত্রের রো, তাহলে হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। মানে উচ্চতা হচ্ছে 0.60 সেন্টিমিটার, হচ্ছে 0.6 মিটার, ঠিক আছে। আর জি এর মান তো জানি, তাহলে চাপ পি ইকুয়াল টু কত? এইচ রো বি ইন্টু জি। এইচ রো বি জি এখানে যদি বসাই দিই, 0.6 গুণিত
800 গুণিত 9.8, তাহলে এটা হয়ে যায় কত? 4704 প্যাসকেল। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? জি। ঠিক আছে, এরপরে ঘ নাম্বার কোশ্চেন বলছে, ঘ নাম্বার বলছে সি বস্তুটিকে, মানে এ বস্তুটা হচ্ছে সি বস্তু, এটা সি বস্তু, সি বস্তুটিকে, সি বস্তুটিকে পর্যায়ক্রমে এ ও বি পাত্রে ছেড়ে দিলে কি ঘটবে? কি ঘটবে মানে কোন, কোথায় ভাসবে, কোথায় ডুবে থাকবে, এটা বলছে। হ্যাঁ, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো কোথায় ভাসবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে কোথায় ভাসবে কোথায় ডুববে এটা নির্ণয় করার জন্য কি নির্ণয় করতে হবে বলেন তো? কোথায় ভাসবে কোথায় ডুববে, এরকম ঊর্ধ্বমুখী বলটা বের করতে হবে। এর বলতে কত? ঊর্ধ্বমুখী বল। তাহলে তার আগে আরেকটা কাজ করতে হবে, বস্তুটার বাতাসে ওজন কত এটা হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে তার আয়তন লাগবে। আয়তন কত হবে বলেন? সমাধান যদি যাই, বস্তু, বস্তুটির আয়তন ভি ইকুয়াল টু কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাই না? তাহলে 5 সেন্টিমিটার, তাহলে 5/100, মানে মিটারে করছি, 8/100, 10/100, 8/100, 10/100, আমি এটাকে মিটার কিউবে নিয়ে গেলাম। তাহলে পাইলাম আমি এখানে হচ্ছে 4 গুণিত হচ্ছে 10⁻⁴ মিটার কিউব। এটা হচ্ছে বস্তুটার আয়তন। বস্তুটার ভর দেওয়া আছে, এম দেওয়া ছিল হচ্ছে 350 গ্রাম, 350 গ্রাম মানে হচ্ছে 0.350 কেজি, 0.350 কেজি। তাহলে এখানে বস্তুটার ওজন কত? এখানে হচ্ছে বস্তুটির ওজন কত হবে? বস্তুটির ওজন ফর্মুলা কি বস্তুর ওজনের? এমজি মান বসাই দিবেন, পাইবেন 3.43 নিউটন। বস্তুর ওজন হচ্ছে 3.43 নিউটন, এটা হচ্ছে বস্তুর ওজন। এখন এই বস্তুটাকে আমি নিমজ্জিত করব। কি, কোন পাত্রে নিমজ্জিত করব বলেন? এ পাত্রে নিমজ্জিত করলে, এ পাত্রে নিমজ্জিত করলে প্লবতা বল কত হবে, এটা এটা বের করবো। প্লবতা বল, এ পাত্রে নিমজ্জিত করলে প্লবতা বল কত হবে এটা আমার নির্ণয় করতে হবে। এফ বি, হ্যাঁ এটা হচ্ছে, সরি, এফ বি, আমি এটা এটাকে বলছি প্লবতা বল। আর হচ্ছে এফ বি, আমি হচ্ছে নাম দিয়েছিলাম এটা এফ বি অন। হ্যাঁ, এটা এফ বি অন বললাম। এফ বি অন মানে প্লবতা বল হচ্ছে এ পাত্রে। তাহলে প্লবতা কি, বস্তুটা টোটাল ডুবাইছি, তাহলে ভি। বস্তুটার আয়তন, তাহলে বস্তুটার আয়তন তো লাগবে না এখানে, এখানে লাগবে তরলের আয়তন লাগবে, সরি এখানে তরলের আয়তন। তো তরলের আয়তন কত? এ পাত্রের তরলের আয়তন কি বলছে? এটাকে বলছে রো এ। তাহলে হচ্ছে রো এ ইন্টু জি। এ অংশটা কি বোঝা গেছে বলেন? এই অংশটা কি বুঝছেন? জি। তাহলে এখানে ভি এর মান বসান। এই যে ভি এর মান কোনটা বসাবেন? এটা রো এর মান তো এখানে দেওয়া আছে 1000, আর এখানে হচ্ছে জি এর মান 9.8, এটাতে তো বসাইলে কত হবে? 3.92 নিউটন। বস্তুটার ওজন কত? 3.43। বস্তুটা যখন পানিতে হচ্ছে ডুবাবেন তখন সে ঊর্ধ্বমুখী কত বল দিবে? 3.92। তাহলে এ পাত্রে ভাসবে না ডুববে বলেন? এ পাত্রে ভাসবে না ডুববে? আচ্ছা বুঝেন নাই, বস্তুটার ওজন তো এত, আর তাকে ঊর্ধ্বমুখী বল দিয়েছে বেশি, তাহলে বস্তুটা ভাসবে, এ পাত্রে ভাসবে। ঠিক আছে, এটা একটা গেল। বি পাত্রে নিমজ্জিত করলে, বি পাত্রে নিমজ্জিত করলে হচ্ছে এফ, এটা হচ্ছে প্লবতা বল, প্লবতা বল। এফ বি হচ্ছে 2, তাহলে ওখানে ভি, রো হচ্ছে বি ইন্টু জি। তাহলে ভি তো আমরা জানি, ভি কত পাইছি? 4 × 10⁻⁴, 4 × 10⁻⁴। রো বি কত পাইছি? রো বি 800, রো বি হচ্ছে 800, জি হচ্ছে 9.8। তাহলে এখানে ঊর্ধ্বমুখী বল হচ্ছে 3.136 নিউটন। তাহলে বস্তুটার হচ্ছে ওজন কত? 3.43, এটা বস্তুর ওজন, আর এটা বস্তুর প্লবতা বল দিবে 3.13 নিউটন, মানে কম বল দিবে। তার মানে বস্তুটা
বি পাত্রে ডুবে যাবে। এটা এটাই হচ্ছে জিনিস, বি পাত্রে ডুবে যাবে, এটাই আনসার। আশা করি বুঝছেন। এটা আরেকভাবে করা যায়, হ্যাঁ। এখানে দেওয়া আছে, দেখেন হচ্ছে রো এ দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব, রো বি দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব। বস্তুটার ঘনত্বটা বের করতে হবে, বি বাই রো বাই, সরি, এম বাই ভি। তাহলে বস্তুটার এম কত ছিল, বস্তুটার ভর ছিল 0.35, আর এটা ছিল 4 × 10⁻⁴। তাহলে এখানে আছে 875 কেজি পার মিটার কিউব। তাহলে আমি দেখতে পাচ্ছি এর চাইতে কম, তাহলে এখানে ভাসবে, এর চাইতে বেশি মানে এখানে ডুববে, এভাবে বলতে পারেন আপনি। ঠিক আছে, আপনি হচ্ছে এটাকে এভাবেও বলতে পারেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে? জি। আচ্ছা, বুঝছেন। আজকে ক্লাস এ পর্যন্ত থাকবে। আমি যে এতগুলো স্লাইড পড়ালাম, হচ্ছে আজকে হচ্ছে প্যাসকেলের ফর্মুলা পড়ালাম, বল বেদ্ধের নীতি পড়লাম, হাইড্রোলিক প্রেসের ম্যাথ পড়লাম, তারপর যে আর্কিমিডিসের নীতিটা আবার দেখাইলাম, এখান থেকে হচ্ছে দুইটা ম্যাথ দেখাইলাম। আশা করি আমি বুঝাতে পারছি। কোনো কোশ্চেন থাকলে এখন হচ্ছে কোশ্চেন গুলো করতে পারেন।